First we start with obstructed labor. Now, what is obstructed labor? Obstructed labor remains a life-threatening catastrophe over all of the world, mostly in the developing country, even in 21st century. This entirely preventable labor complication carrying a very high maternal and neonatal mortality and morbidity, and which is an indicator of the inadequacy and poor quality of obstetric care. তাহলে এখন দেখা যাচ্ছে যে এই সেঞ্চুরিতেও কিন্তু obstructed labor হচ্ছে যে একটা লাইফ থ্রেটেনিং ক্যাটাস্ট্রফি। লাইফ থ্রেটেনিং কেন? যে এটা যদি টাইমলি এটা ডিল না করা হয়, এটা it will lead to ruptured uterus and lead to maternal mortality and morbidity and also fetal mortality and morbidity. এবং এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে প্রিভেন্টেবল, এন্টায়ারলি প্রিভেন্টেবল। তার মানে যে কমপ্লিকেশন আমি প্রিভেন্ট করতে পারছি, কিন্তু আর্লি ডায়াগনোসিস এবং ম্যানেজ না করা হলে এটা থেকে মর্টালিটি এবং মরবিডিটি হচ্ছে। এবং যখনই অবস্ট্রাকটেড লেবার থেকে এই মর্টালিটি এবং মরবিডিটি বেশি থাকে, তার মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেটর যে আমার যে অবস্ট্রেটিক কেয়ারটা আমি সার্ভিস দিচ্ছি সেটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট এবং পুয়ার কোয়ালিটি, তাই না? তাহলে যে কমিউনিটিতে, যে কান্ট্রিতে অবস্ট্রাকটেড লেবারের রেট বেশি থাকবে, তাহলে বুঝতে হবে যে অবস্ট্রেটিক সার্ভিসটা যেটা আমরা ডেলিভার করছি সেটা পুয়ার এবং ইনঅ্যাডিকুয়েট। সেই জন্য যে কারণ যদি আমার অ্যাডিকুয়েট হতো এবং আপ টু দা মার্ক হতো, তাহলে কিন্তু আমি অবস্ট্রাকটেড লেবারটা প্রিভেন্ট করতে পারতাম। যেমন ডেভেলপড কান্ট্রিতে কিন্তু অবস্ট্রাকটেড লেবার এর ইনসিডেন্স খুব কম। আচ্ছা, তাহলে এখন আমরা ডেফিনিশনে আসি যে কাকে বলছি আমরা অবস্ট্রাকটেড লেবার। ইট ইমপ্লাইজ দ্য ফেলিয়ার অফ প্রোগ্রেস ইন লেবার ডিসপাইট দ্য প্রেজেন্স অফ স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন। তার মানে আমরা লেবারে যখন আমরা কয়টা জিনিস চিন্তা করছি, যে ইউটেরাইন পেইন থাকবে, লেবার পেইন থাকবে, তার সেটা থেকে ইউটেরাইন কন্ট্রাকশন অ্যাসোসিয়েটেড থাকবে, ইউটেরাইন কন্ট্রাকশন এবং প্রোগ্রেস হবে। লেবার প্রোগ্রেস আমরা কিভাবে অ্যাসেস করব? একটা হচ্ছে ডিসেন্ট অফ দ্য হেড, আর একটা হচ্ছে ডাইলেটেশন অফ দ্য সার্ভিস। সাইমালটেনিয়াসলি সবগুলো প্রসেস এট এ টাইম চলবে। তাহলে এখন অবস্ট্রাকটেড লেবারে কি দেখা যাচ্ছে যে ইউটেরাইন কন্ট্রাকশনটা অনেক বেশি আছে, কিন্তু there is a failure in the progress of labor. তার মানে হয় ডিসেন্ট হচ্ছে না, হেড ডিসেন্ট হচ্ছে না, ডাইলেটেশন কমপ্লিট হচ্ছে না। সেটা there is no evidence of progressive descent of the presenting part due to mechanical obstruction, and features of obstruction develop if the labor is allowed to continue. তাহলে যেটা আগে বললাম যে there is no evidence, তার মানে আমি দেখেছিলাম যে আগে এটা জিরো স্টেশনে ছিল। জিরো স্টেশন মানে হচ্ছে at the level of the ischial spine, তাহলে সেই লেভেলে ছিল এবং আমি 4 ঘন্টা পরে পারভেজাল এক্সামিনেশন করে 4 ঘন্টা পরে ডিসেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেখা গেল যে আগের পজিশনে আছে। এবং এই অবস্থায় যদি আমরা লেবার কন্টিনিউ করি তাহলে কি হবে? It will lead to mechanical obstruction and features of obstruction may develop. এখন ইনসিডেন্স কেমন? আমাদের usually 3 to 5%, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। আচ্ছা, এখন তাহলে আমরা আসি যে কেন হচ্ছে অবস্ট্রাকটেড লেবার। তাহলে একটা জিনিস আমরা মনে রাখি, আমরা যখন একটা লেবারে একটা ডিফিকাল্টি চিন্তা করি, তাহলে আমরা কি কি চিন্তা করি? 3টা ফ্যাক্টরকে চিন্তা করি। একটা হচ্ছে প্যাসেজ, দ্যাট ইজ দ্য বনি পেলভিস এন্ড পেরিনিয়াম। তারপরে সেকেন্ডলি হচ্ছে প্যাসেঞ্জার, দ্যাট মিন্স দ্য ফিটাস ইটসেলফ। আর আরেকটা হচ্ছে যে
প্যাসেজ এবং প্যাসেঞ্জার। তাহলে এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু ডিফেক্টটা কোথায়? আরেকটা হচ্ছে পাওয়ার। তিনটা ছিল যে একটা প্যাসেজ, একটা প্যাসেঞ্জার আর একটা পাওয়ার। তাহলে এখানে পাওয়ারে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ দ্যার ইজ, আমরা ডেফিনিশনেই বলেছিলাম যে গুড ইটারেন্ট কন্ট্রাকশন, তার মানে তার ইটারেন্ট কন্ট্রাকশন ঠিক আছে, তার পাওয়ারটা ঠিক আছে, কিন্তু দেয়ার ইজ ফল্ট ইন দা প্যাসেজ অ্যান্ড প্যাসেঞ্জার। তার মানে বলি পেলভিস অথবা কোনো সফট টিস্যুতে কোনো অ্যাবনর্মালিটি আছে, অথবা প্যাসেঞ্জারে কোনো সমস্যা আছে। এখন আসি যে আমরা ফল্ট ইন দা প্যাসেজ, কোথায় অসুবিধা হতে পারে? বনি পেলভিসের ক্ষেত্রে আমরা যেমন বলছি যে যদি কন্ট্রাক্টেড পেলভিস, গ্রসলি কন্ট্রাক্টেড পেলভিস, অবস্ট্রাকটেড লেবারের জন্য আমরা বলছি যে পেলভিস যদি গ্রসলি কন্ট্রাক্টেড হয়, তাহলে সেই ক্ষেত্রে যেমন শর্ট স্টেজার, তাহলে কাদের গ্রসলি কন্ট্রাক্টেড পেলভিস বলবো? আমরা তো সব পেশেন্টের আগেই পেলভিমেট্রি করছি না, তাহলে কেমন করে বুঝবো? যে যেমন একটা খুব শর্ট স্টেজার, তাহলে ডেফিনেটলি তার পেলভিস উইল বি কন্ট্রাক্টেড। আচ্ছা, তারপরে হচ্ছে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। তাহলে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আমরা বলছি কাকে? যেমন যে তার পেলভিস তো যেরকম ছিল, একটা ডেলিভারি তার হয়েছে মোটামুটি অ্যাডিকুয়েট পেলভিস, কিন্তু সেকেন্ড বেবিটা যখন, বেবিটার ওজন বেশি হবে না, আগের বাচ্চাটা 2.5 কেজি ছিল, এখনকার বাচ্চাটা যদি 3 কেজি হয়, তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে কি তার পেলভিস অ্যাডিকুয়েট ছিল, কিন্তু প্রপোর্শনেট টু দা প্রেজেন্টিং পার্ট পেলভিস ইজ ইনঅ্যাডিকুয়েট। তাহলে সেটা আমরা বলছি কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। সেকেন্ডারি কন্ট্রাক্টেড পেলভিস, আগে তার ছিল না, কিন্তু তার যে ডিউ টু সাম ডিজিজ প্রসেস, অথবা আরেকটা কি হয়, যেমন আমরা বলি যে সিম্ফাইসিস পিভিস 25 ইয়ার্স এর আগে অসিফাইড হয় না, তাহলে এখন দেখা যায় যে যারা এলডারলি প্রাইমে, তখন এই অসিফাইড হয়ে যাওয়ার জন্য কি হয় যে পেলভিসটা যে পরিমাণ রিল্যাক্সড হতে পারতো সেরকম হয় না, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কন্ট্রাক্টেড হতে পারে। আর সফট টিস্যু অবস্ট্রাকশন কিছু হতে পারে, যেমন সার্ভাইকাল ডিস্টোসিয়া। সার্ভাইকাল ডিস্টোসিয়াটা কি জিনিস? যেটা হচ্ছে যে পেশেন্টের কন্ট্রাকশন আছে, হেডও ডিসেন্ড করছে, কিন্তু সার্ভাইকাল ডাইলেটেশন যেই রেটে হওয়ার কথা, আমরা যেটা বলছি যে 1 সেন্টিমিটার পার আওয়ার অ্যাক্টিভ লেবারে যাওয়ার পরে, তাহলে সেটা হচ্ছে না, তখন আমরা বলছি যে সার্ভাইকাল ডিস্টোসিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে যে সার্ভিক্সের যদি কোনো অবস্ট্রাকশন থাকে, যেমন কি হতে পারে যে একটা ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড অথবা সার্ভাইকাল ফাইব্রয়েড, লোয়ার পোর্শনে যদি ফাইব্রয়েড থাকে, ফাইব্রয়েড তো যে স্পেসটা ছিল সেটা অকুপাই করে ফেলে, অথবা ওভারিয়ান টিউমার। ওভারিয়ান টিউমার যদি লোয়ার সেগমেন্টের কাছাকাছি কোনো ওভারিয়ান টিউমার থেকে, লার্জ ওভারিয়ান টিউমার থাকে, সেই ক্ষেত্রে হতে পারে। আর পেলভিক কিডনি সার্কুলেশন অফ ইউটেরাস, এগুলা কনজেনিটাল অ্যানোমালি এর মধ্যে পড়ে, এবং এগুলা খুব কমন না, এগুলা না বললেও তো চলবে। আচ্ছা, তারপরে আমরা আসছি যে ফল্ট ইন দা, ওগুলা ছিল প্যাসেজে। তারপরে আসি যে ফল্ট ইন দা প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারে কি? তার মানে প্যাসেঞ্জার ইট মিনস দা ফিটাস। তাহলে এই ফিটাসে কি কি সমস্যা হতে পারে? একটা বলছি যে লার্জার সাইজ অফ দা ফিটাস, লার্জ সাইজ অফ দা ফিটাস, তাহলে বাচ্চার ওজন 4 কেজি বা 3.5 কেজি, তাহলে সেটা পেলভিস বা অ্যাডিকুয়েট হলেও সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারিটা পসিবল হচ্ছে না। তারপর হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন। ম্যাল প্রেজেন্টেশন কিরকম? যে হতে পারে যে ফেস প্রেজেন্টেশন অথবা ব্রাউ প্রেজেন্টেশন, ব্রিজ প্রেজেন্টেশন হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে ফেসে যেমন কি হয় যে কেফালিক প্রেজেন্টেশনের মধ্যে ভার্টেক্সে কিন্তু ডায়ামিটার হচ্ছে কম, তাই না? 9.5 এবং 10 সেন্টিমিটার, কিন্তু ফেসের ক্ষেত্রেও কিন্তু ডায়ামিটার একই রকম, কিন্তু কি হচ্ছে যে হেড যে এরকম বলা হচ্ছে যে রাউন্ডেড হেড ইজ এ গুড ডাইলেটর অফ দ্য সার্ভিক্স। তবে হেড যখন ডিসেন্ড করে সেই সাথে কিন্তু সে কি করে, সার্ভিক্সও ডাইলেট করে, এবং ওয়েল ফিটস ইন দা লোয়ার সেগমেন্ট। তাহলে হেড যেহেতু গ্লোবুলার, সে খুব ওয়েল ফিট হয়। আর ফেসের ক্ষেত্রে কি হচ্ছে যে ফেস তো ইরেগুলার শেপ, এবং এটা কিন্তু ওয়েল ফিট করে না লোয়ার সেগমেন্টে, এবং ইট ইজ যেহেতু এখানে সফট টিস্যু আছে, সেজন্য এটা হচ্ছে যে পুয়ার ডাইলেটর অফ দ্য সার্ভিক্স। তাহলে ফেস কিন্তু একই রকম ডায়ামিটার,
কিন্তু ফেস কিন্তু একটা ভার্টেক্স প্রেজেন্টেশনের মতো সার্ভিক্সকে ডাইলেট করবে না, ডিসেন্টও হবে না, সেজন্য অবস্ট্রাকটেড লেবার হতে পারে। তারপরে ব্রাউ প্রেজেন্টেশন, যেমন ব্রাউ প্রেজেন্টেশনে কি হয় যে এখানে এনগেজিং ডায়ামিটার, যে ব্রাউয়ের যে ডায়ামিটার সেটা হচ্ছে 13 সেন্টিমিটার, বা তাহলে এটা কিন্তু লার্জেস্ট 14 সেন্টিমিটার, তাহলে এটা লার্জেস্ট ডায়ামিটার অফ দ্য পেলভিসের চেয়ে বেশি। সুতরাং ব্রাউ কিন্তু যদি ব্রাউ অবস্থাতেই ডিসেন্ড করতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অবস্ট্রাকটেড লেবার করবে। তারপরে টুইন যদি থাকে, সেটা যদি লক টুইন হয় তাহলে লক টুইন কোনোভাবেই দুইটা টুইন একসাথে ডেলিভারি হবে না, সেক্ষেত্রে অবস্ট্রাকটেড লেবার হবে। তারপর ম্যালফরমেশন অফ দ্য ফিটাস, অনেক সময় গ্রস ফিটাল অ্যাসাইটিস থাকে, তাহলে হয়তো হেড ডেলিভারি হলো, তারপরে দেখা যাবে যে তার গ্রস অ্যাসাইটিসের জন্য ডেলিভারি হচ্ছে না। হাইড্রোকেফালাস, হাইড্রোকেফালাস কি হচ্ছে যে there is accumulation of fluid, তাহলে এবং ভেন্ট্রিকল গুলা গ্রসলি ডাইলেটেড থাকে, হেডের ডায়ামিটার অনেক বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার কি হবে, যদি পেশেন্ট লেবারে যায় সেগুলা অবস্ট্রাকটেড লেবার হবে। ফিটাল অ্যাসাইটিস যেটা বলেছি যে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকটেড হতে পারে, অথবা ফিটাসের অ্যাবডোমিনাল কোনো টিউমার থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। তারপরে কনজয়েন্ট টুইন, কনজয়েন্ট টুইনও কি হবে, ডেলিভারিটা হবে না, এবং যদি লেবার প্রোগ্রেস করে তাহলে এখন দেখা যাচ্ছে যে মানে লেবার প্রোগ্রেস করলে এই কন্ডিশন গুলো যদি আমি আগে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি আর লেবারের জন্য ট্রায়াল দিব না, বা পেশেন্ট অলরেডি লেবারে থাকলে তাকে প্রসিড করতে দিব না, আমি সিজারিয়ান সেকশন করবো, সেক্ষেত্রে কিন্তু আমি এই অবস্ট্রাকটেড লেবারটা প্রিভেন্ট করতে পারছি। তাহলে আমরা যে বলছি যে অবস্ট্রাকটেড লেবার ইজ প্রিভেন্টেবল, তার মানে হচ্ছে যে মানে এই যে আমি যদি এই কন্ডিশন গুলো আইডেন্টিফাই করতে পারি, আমি আগে আইডেন্টিফাই করলাম যে তার পেলভিসটা কন্ট্রাক্টেড, অথবা তার একটা আগে সফট টিস্যু টিউমার আছে, অথবা সার্ভাইকাল ডিস্টোসিয়া আছে, অথবা এটা ব্রাউ প্রেজেন্টেশন, অথবা এটা মেন্টো মানে পোস্টেরিয়র ফেস প্রেজেন্ট, মেন্টো এন্টেরিয়র ফেস কিন্তু ডেলিভারি হয় মাঝে মাঝে, তাহলে মেন্টো পোস্টেরিয়র ফেস প্রেজেন্টেশন, তাহলে এগুলা যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তখন কিন্তু আমি ডিরেক্টলি গো ফর সিজারিয়ান সেকশন, এবং অবস্ট্রাকটেড লেবার হবে না, এবং অবস্ট্রাকটেড লেবার থেকে মর্টালিটি মরবিডিটি কোনোটাই হবে না। আচ্ছা, এখন আমরা কোর্স অফ লেবারটা চিন্তা করি। অবস্ট্রাকটেড লেবারের ক্ষেত্রে কি হয় যে ক্যারেক্টারাইজড বাই স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন, তাহলে কি হচ্ছে যে ইউটেরাইন কন্ট্রাকশনটা বেশি থাকছে, মানে অ্যাডিকুয়েট বেশির চেয়ে বলবো আমরা অ্যাডিকুয়েট ইউটেরাইন, স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন। আচ্ছা, তাহলে primary gravity often respond to obstruction by developing inefficient uterine action, whether multigravida develop excessive strong pains to overcome the obstruction. এখন প্রাইমারি গ্র্যাভিটার ক্ষেত্রে কি হয় যে স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন হলো, তারপরে সে অবস্ট্রাকশনটা রিলিভ করতে পারছে না, তারপরে আবার ইউটেরাইন কন্ট্রাকশনটা ইনএফিশিয়েন্ট হয়, আবার স্ট্রং কন্ট্রাকশন ডেভেলপ করে, আবার একটু গ্যাপ থাকে। কিন্তু মাল্টির ক্ষেত্রে যেহেতু তার ইউটেরাসটা প্রিভিয়াসলি সেন্সিটাইজড একটা ডেলিভারি তার এক্সপেরিয়েন্স আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সে মানে বাই এনি মিনস ইউটেরাস ট্রাই টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন, স্ট্রং পেইন হবে, ইউটেরাস ভিগারাসলি কন্ট্রাক্ট করতে থাকবে, and this may lead to tonic contraction of the uterus causing retraction ring। তাহলে কি হবে যে ইউটেরাস একদম টনিক্যালি কন্ট্রাক্টেড হয়ে যাবে, সে তো চেষ্টা করছে যে ওভারকাম দা ফিটাসটা ডেলিভারি করার জন্য, টনিক্যালি কন্ট্রাক্টেড হবে, টনিক্যালি কন্ট্রাক্টেড হলে কি হবে যে আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্ট তার মাঝখানে একটা কি হবে, কারণ আমার কন্ট্রাক্ট করে কোনটা, আপার সেগমেন্টটা, আপার সেগমেন্ট কন্ট্রাক্ট করে করেই কিন্তু লোয়ার সেগমেন্টে পিটাল পার্ট মানে হেডটা ডিসেন্ড হতে থাকে, লোয়ার তাহলে উপরের সেগমেন্টটা বেশি কন্ট্রাক্ট করলো, লোয়ার সেগমেন্টটা ডাইলেটেড থাকে, তাহলে দুইটার মাঝখানে একটা রিং ফরমেশন হয়, রিট্রাকশন রিং। আচ্ছা, তারপরে হলো যে যদি এখনো এই স্টেজেও যদি আমরা না ট্রিট করি অথবা নেগলেক্টেড, তার মানে আমি ডায়াগনোজ করলাম না বা দেখলামই না যে ওর রিং ফরমেশন হয়ে যাচ্ছে, অথবা এই রকমের ইউটেরাইন কন্ট্রাকশন হেড ডিসেন্ড করে নেই, তাহলে
সেই ক্ষেত্রে it will lead to fetal death, over distension of the lower segment and rupture of the uterus. তাহলে একটা হচ্ছে এই যে টনিক্যালি ইউটারাস যদি টনিক্যালি কন্ট্রাক্টেড থাকে তাহলে কি হবে যে ফিটাল ডেথ হবে, ফিটাল তো হাইপোক্সিয়া হবে, হাইপোক্সিয়া থেকে ফিটাল ডেথ হবে। তাহলে তুমি একটু আগে একটা অ্যালাইভ বাচ্চা ছিল, সেটা কি করলাম আমি ঠিক মতো টাইমলি ম্যানেজ করলাম না, তারপরে কি হবে এটা ফিটালটা অ্যাসফাইক্সিয়া ফিটাল ডেথ হলো। আর তারপরে ওভার ডিস্টেনশন আমরা যেটা বলছিলাম যে ওভার ডিস্টেনশন উপরে সেগমেন্টটা কন্ট্রাক্ট করছে, লোয়ার সেগমেন্টটা ওভার ডিস্টেন্ডেড হবে এবং আলটিমেটলি দেয়ার উইল বি রাপচার ইউটারাস লিডিং টু ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড মরবিডিটি। মর্টালিটি কি মা তো মরেই গেল শক থেকে, হেমোরেজ থেকে। আর মরবিডিটি হতে পারে যে তার হিস্টেক্টমি লাগলো, তার ব্লাডার রাপচার হতে পারে, পিভিএফ হতে পারে। তাহলে এটা ডিফারেন্ট মর্টালিটি অ্যান্ড মরবিডিটি করতে। এখন দেখি যে আমরা এই যে ছবিটাতে একটু দেখি, তাহলে দেখো এই যে একটা নর্মাল লেবারে কি হচ্ছে যে এইটা দেখো এই ডটেড অংশটা হচ্ছে আপার সেগমেন্ট, এইটা হচ্ছে লোয়ার সেগমেন্ট। তোমার দেখতে অসুবিধা হচ্ছে না তো? না না ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আর বুঝতে অসুবিধা হলেও একটু বলো। তাহলে হচ্ছে যে এই যে এটা বলছি যে আমরা দেখো আপার সেগমেন্ট, এটা হচ্ছে লোয়ার সেগমেন্ট। তাহলে এখন লেবারে আছে, লেবারে হলে তাহলে এই কন্ট্রাকশন হচ্ছে এবং তার সাথে আপার সেগমেন্টে কন্ট্রাকশন হচ্ছে আর লোয়ার সেগমেন্টে কি হচ্ছে ডাইলেটেড হচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে যে লোয়ার সেগমেন্টটাই বড় হয়ে গেল এবং আপার সেগমেন্টে বাচ্চা ডেলিভারি যেহেতু লোয়ার সেগমেন্ট থেকে মানে সার্ভিক্স ডাইলেটেড হয়ে যাচ্ছে, ডেলিভারি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তাহলে এটা ছিল আমার আপার সেগমেন্ট, এটা হচ্ছে লোয়ার সেগমেন্ট। তাহলে লোয়ার সেগমেন্টে কন্ট্রাকশন আছে, ডাইলেটেশনও ঠিক মতন হয়েছে, কিন্তু আমার কি হলো যে ফিটাল হেডটা ডিসেন্ড করলো না। তাহলে ফিটাল হেড ডিসেন্ড করলো না যে কারণটা বলেছিলাম যে ধরো একটা লার্জ ফিটাস, একটা মাইক্রোসোমিক ফিটাস 4 কেজি বাচ্চা, তাহলে হেডের ডায়ামিটার অনেক বেশি, সেটা কিন্তু ডিসেন্ড করছে না। তাহলে তখন কি হচ্ছে এই যে লোয়ার সেগমেন্ট তো কন্ট্রাকশন যত হবে আস্তে আস্তে কিন্তু থিন হবে, তাই না? আপার সেগমেন্টে কন্ট্রাকশন হবে, লোয়ার সেগমেন্টটা থিন হবে, আগে যেরকম থিকনেস ছিল তার থেকে পাতলা হয়ে গেল। তারপরে কি হবে আরো 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 কন্ট্রাকশন বাড়লো। তাহলে দেখো এই যে আপার সেগমেন্ট থেকে কন্ট্রাকশন হচ্ছে আর লোয়ার সেগমেন্টটা পাতলা হয়ে এরকম ডাইলেটেড হচ্ছে। এই তাহলে দুইটার মাঝখানে দেখো কি হচ্ছে একটা রিং ফরমেশন, রিট্রাকশন রিং ফরমেশন হচ্ছে, এটাকে বলছে ব্যান্ডেলস রিং। ঠিক আছে, এবং এর সামনে কিন্তু ব্লাডারটাও আমার কি হচ্ছে থাকছে। আচ্ছা, তাহলে এই যে দেখো, তাহলে এই ব্যান্ডেলস রিং ফরমেশন এটা কিন্তু আমার তাহলে আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমি যদি পার অ্যাবডোমিনাল দেখি তখনও কিন্তু আমরা বুঝতে পারি, যেমন দেখা যাবে যে একটা উপরে একটা আপার সেগমেন্টে একটা ওভার থাকে, লোয়ার সেগমেন্টে একটা ওভার থাকে এবং তার সামনে আবার আরেকটা ডিস্টেনশন থাকে হচ্ছে ব্লাডারের। তাইলে আমরা এটা যদি কিনলি অবজার্ভ করি তখন কিন্তু আমরা দেখতে পাবো যে ব্যান্ডেলস এটা রিট্রাকশন রিংটা ফরমেশন হচ্ছে। তাহলে একটা পেশেন্ট লেবারে আছে, লেবার পেইন বাড়ছে, তারপরে আমি দেখলাম যে ফুল ডাইলেটেশন, হেডটা ডিসেন্ড করে না এবং অ্যাবডোমিনালে আমি দেখলাম যে এরকম রিং ফরমেশন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার চিন্তা করতে হবে যে ইট ইজ টার্নিং টু অবস্ট্রাক্টেড লেবার। এবং এটা মানে দেখার সবচেয়ে ভালো এবং ইজিয়েস্ট ওয়ে হচ্ছে পার্টোগ্রাফ। আমরা যদি পার্টোগ্রাফটা মেনটেন করি, মনিটর করি, তাহলে কিন্তু পার্টোগ্রাফেই দেখবো যে এটা অ্যাকশন লাইন ক্রস করে যাচ্ছে, তার মানে এটা অবস্ট্রাক্টেড লেবারের দিকে চলে গিয়েছে এবং তখনই ইমিডিয়েট মেজারমেন্ট। আসলে আমরা অ্যাকশন লাইন ক্রস করতে দিব না, তার আগেই অ্যালার্ট লাইনের পরেই কিন্তু এই যে আমি রিঅ্যাসেস করবো। তাহলে এই যে আমি আগে যে কারণগুলা বলেছিলাম, আমরা কারণগুলা প্রথমেই বলে নিয়েছিলাম, কারণ ওইগুলাই আমরা যখন পেশেন্ট দেখবো আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে ওর কি কারণে, সব পেশেন্টের তো সবগুলা কারণ থাকবে না, তাহলে ওর কি কারণে অবস্ট্রাক্টেড লেবার হলো সেই কারণটা আমি ফাইন্ড আউট করবো। আমি যদি আগে ফাইন্ড আউট না করে থাকতে পারি তাহলে আবার রিঅ্যাসেস করবো, তা ভালো করে অবজার্ভ করবো পেশেন্টকে, তারপরে হচ্ছে যে আইডেন্টিফাই করে আমি সেই মতো মেজার নিলে আমি কিন্তু অবস্ট্রাক্টেড লেবারটা প্রিভেন্ট করতে পারবো। আচ্ছা, তারপরে এখন দেখি যে আমরা অ্যানাটমিক্যাল চেঞ্জ কি কি হচ্ছে তাহলে এই অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে।
তাহলে একটা হচ্ছে যে ইউটেরাসে হচ্ছে যে ফরমেশন অফ প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিইনফরমেশন হচ্ছে। এখন আসছে যে ব্লাডার বিকামস অ্যান অ্যাবডোমিনাল অর্গান এন্ড ডিউ টু কম্প্রেশন অফ দ্য, তাহলে প্রথমে এই কথাটা আসে যে ব্লাডারটা কি হবে, অ্যাবডোমিনাল ব্লাডার ডিস্টেন্ডে। এখানে অবস্ট্রাকটিভ লেবারে কিন্তু যেহেতু ফিটাল হেডটা প্রেস করে, patient কিন্তু bladder empty, compression of the urethra between the presenting part and the symphysis pubis, patient fails to empty the bladder. তাহলে এই যে হেড ফিটাল হেডটা কি করছে যে ইউরেথ্রাকে কম্প্রেস করছে। সিম্ফাইসিস পিউবিস একটা বনি পার্ট, ফিটাল হেড একটা বনি পার্ট, এবং ওর মাঝখানে থাকছে কি ইউরেথ্রার এবং বেজ অফ দ্য ব্লাডার। তাইলে সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট ব্লাডার এমটি করতে পারছে না। এমটি না করতে পারলে কি হবে, এটা আস্তে আস্তে ব্লাডারটা ডিস্টেন্ডেড হবে এবং আলটিমেটলি এটা অ্যাবডোমিনাল অর্গান হয়। ঠিক আছে, তাহলে এখন অবস্ট্রাকটিভ লেবার, তাহলে এটা বলার উদ্দেশ্য কি যে যখন আমরা সিজারিয়ান সেকশন করব অবস্ট্রাকটিভ লেবারের ক্ষেত্রে, তাহলে খেয়াল রাখতে হবে যখন আমি পেরিটোনিয়ামে ইনসিশন দিচ্ছি, তাহলে আমার মনে রাখতে হবে যে ওর ব্লাডারটা ডিস্টেন্ড আছে, মেবি ইট মে ডিস্টেন্ড আপ টু আম্বিলিকাস। তাহলে আমার ইনসিশন দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি যদি একবারে একটা ইনসিশন দিয়ে ফেলি পেরিটোনিয়ামে, তাহলে কিন্তু ব্লাডার ইনজুরি হওয়ার পসিবিলিটি আছে। নরমালি তো অ্যাম্বিলিকাসের লেভেলে ব্লাডার থাকে না, কিন্তু অবস্ট্রাকটিভ লেবারে কিন্তু ইট মে ডিস্টেন্ড আপ টু আম্বিলিকাস পর্যন্ত। তাহলে সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে এখন দেখা গেল যে এই অবস্ট্রাকশনের টাইমটা যদি আরো বেশি হয়, এটা ইনিশিয়ালি হলো, তারপরে যদি আরো কি হয় যে বেশি সময় ধরে অবস্ট্রাকশন থাকলো, তখন কি হবে, the base of the bladder and urethra which are nipped in between the presenting part and the symphysis pubis may undergo pressure necrosis. তাহলে কি হচ্ছে যে আগে বলছিলাম যে দুইটা বনি পার্টের মধ্যে, তাহলে symphysis pubis এবং প্রেজেন্টিং পার্ট, এর মাঝখানে কোনটা এনট্র্যাপড হয়ে আছে, কম্প্রেসড হয়ে আছে, বেস অফ দ্য ব্লাডার এন্ড ইউরেথ্রা। অনেক বেশি সময় যখন থাকবে তাহলে কি হবে, প্রেসার নেক্রোসিস হচ্ছে। তাহলে তখন কি হচ্ছে যে ব্লাড সাপ্লাইটা, প্রেসারের কারণে ব্লাড সাপ্লাইটা লস্ট হয়ে যাচ্ছে, তাহলে দ্যার উইল বি প্রেসার নেক্রোসিস। তারপরে কি হবে, এই টিস্যুটাতে যেখানে ভাস্কুলারিটি নাই, ডিভাইটালাস টিস্যু, তারপরে ডেড টিস্যু, এন্ড দিস বিকাম ইনফেক্টেড। অবস্ট্রাকটিভ লেবারে কিন্তু দেখা যায় যে পেশেন্টরা অনেকক্ষণ ধরে লেবারে থাকে, অনেকবার পারভাইজাল এক্সামিনেশন করা হয়, ট্রায়াল দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইনফেক্টেড হবে এবং ল্যাটার অন মে স্লাফ অফ রেজাল্টিং ডেভেলপমেন্ট অফ ভেসিকোভেজাইনাল ফিস্চুলা। তাহলে এই যে নেক্রোসিস হলো, তারপরে এটা ইনফেক্টেড হয়ে স্লাফ অফ হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কি হবে, ফিস্চুলা ফরমেশন হয়। তাহলে এটাও কিন্তু একটা মরবিডিটি। আমরা যে বলছিলাম যে অবস্ট্রাকটিভ লেবারের অনেকগুলো মরবিডিটি আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট একটা মরবিডিটি হচ্ছে যে জেনিটাল ইউরিনারি ফিস্চুলা। আচ্ছা, তারপরে এখন আসছে যে ক্লিনিক্যাল ফিচার। তাহলে আর্লি ডিটেকশন অফ পসিবল অবস্ট্রাকশন ইন লিভার ইজ ইম্পারেটিভ। তাহলে আমাদের প্রথমেই চিন্তা করতে হবে যে এটার কোনো অবস্ট্রাকশনের ফিচার ডেভেলপ করছে কিনা, তাহলে সেটা আমার মাথায় রাখতে হবে। দ্য মেমব্রেনস ইউজুয়ালি রাপচার আর্লি অ্যাজ দ্য প্রেজেন্টিং পার্ট ইজ পোরলি অ্যাপ্লাইড টু দ্য লোয়ার সেগমেন্ট। তাহলে এই যে যেহেতু প্রেজেন্টিং পার্টটা কি, আমার তো হেড, আমরা মনে চিন্তা করে দেখো যে আমার কন্ট্রাকশন আছে কিন্তু হেড যে পরিমাণ ডিসেন্ট হওয়ার কথা সে পরিমাণ ডিসেন্ট হচ্ছে না, তাহলে কি হবে যে প্রেজেন্টিং পার্টটা পোরলি অ্যাপ্লাইড টু দ্য লোয়ার সেগমেন্ট এন্ড সার্ভিক্স। তাহলে তো মাথা উপরের দিকে আছে, তাহলে কন্ট্রাকশন আছে, তাহলে কি হবে, মেমব্রেনটা বাল্জ করবে, আর্লি রাপচার হবে। আর্লি রাপচার হলে অসুবিধা কি, তাহলে লাইকার যদি ড্রেন্ড হয়ে যায় তাহলে লেবার উইল বি মোর ডিফিকাল্ট, ড্রাই লেবার হবে। এবং আরেকটা হচ্ছে যে বেশি সময় অবস্ট্রাকটিভ লেবার আমরা বলছি যে 18 ঘন্টা হতে পারে, তাহলে এত সময় যদি মেমব্রেন রাপচার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, the organisms will enter into the amniotic fluid and infect, তাই না, তাহলে ইনফেকশন হবে এবং এদের কিন্তু পরে পেরিফেরাল সেপসিস, কোরিয়ামনিনাইটিসও হয় এবং সেই ক্ষেত্রে বাচ্চাগুলোও খারাপ থাকে এবং পরবর্তীতে কিন্তু পেরিফেরাল সেপসিস হতে পারে। তারপর as the cervix dilates it hangs like a curtain below the presenting part। তারপর সার্ভিক্স আস্তে আস্তে ডাইলেট করে and এটা প্রেজেন্টিং পার্টের নিচেই থাকছে and head there is cephalic presentation, there is a large caput succedaneum and the head often become extremely molded। তাইলে একটা হচ্ছে যে আমার কি হবে যে যেহেতু হেডটা অনেকখানি সময়
ইম্প্যাক্টেড হয়ে থাকে সেখানে ক্যাপুট ফরমেশন হবে এবং মোল্ডিংটা এখন অনেক বেশি হবে। এখন লেবারে কিন্তু হেডের মোল্ডিংটা হচ্ছে যে অল্প মোল্ডিং কিন্তু ডেলিভারির জন্য হেল্পফুল, কারণ কি হবে যে স্লাইডিং ওভারল্যাপিং অফ দা ফিটাল বোনস হলেই না তাহলে লেবার প্রসেসটা ইজি হবে, তাই না, হেডটা বার্থ ক্যানাল দিয়ে বের হয়ে আসবে। কিন্তু যদি এক্সেসিভ মোল্ডিং হয়, এক্সেসিভ মোল্ডিং হলে কি অসুবিধা হবে, তাহলে excessive extreme molding and large caput may elongation of the head, হ্যাঁ তাহলে elongation of the head, হেডটা elongated হয়ে নামবে। তাহলে আমরা পিভি যখন করি আমাদের জুনিয়র ডাক্তাররা বা আমরা নিজেরাও যখন জুনিয়র ছিলাম তখন পারভাজিনাল এক্সামিনেশন করলে দেখতাম যে স্কাল্প দেখা যাচ্ছে, হেয়ার দেখা যাচ্ছে, একদম হাতেই পাওয়া যাচ্ছে। আসলে সেটা হচ্ছে elongated fetal head, যেটা হচ্ছে ক্যাপুট। ম্যাক্সিমাম যে ডায়ামিটার হেডের সেটা কিন্তু তখনও পেলভিক ব্রেম ক্রস করে নাই, তাহলে ভুলটা এই জায়গাতেই হয়। তাহলে যে মোল্ডিং এবং ক্যাপুটটা আইডেন্টিফাই করতে হবে যে মানে কারণ পিভি এক্সামিনেশন করে যদি আমি এখন বলি যে আমরা মানে স্টেশন 0-তে হেড একদম ইন্টারডাসে চলে আসছে, এখনই ডেলিভারি হয়ে যাবে, কিন্তু দেখা যাবে যে অ্যাকচুয়ালি কিন্তু তার লার্জেস্ট ডায়ামিটারটা পেলভিক ব্রেম তখনও ক্রস করে নেই, তাহলে সেটা একটা মিসলিড করবে এবং তারপরে পরে দেখা যাবে যে অবস্ট্রাকটিভ লেবার ডেভেলপ করে গেছে। আচ্ছা, তারপরে পেশেন্টের কি ফাইন্ডিংস থাকবে? পেশেন্ট হচ্ছে অ্যাংশাস থাকবে, এত সময় ধরে লেবার পেন, ডেফিনেটলি শি উইল বিকাম অ্যাংশাস, এক্সস্টেড, এবং যেহেতু সোয়েটিং হয় পেশেন্ট ডিহাইড্রেটেড থাকে এবং দেয়ার মে বি ফিচার্স অফ কিটোঅ্যাসিডোসিস মে ডেভেলপ। তারপরে আমরা বলছি যে রাইজ ইন ম্যাটারনাল পালস রেট, তাইলে পালস রেট বাড়বে, যেহেতু ফিচার্স অফ অবস্ট্রাকশন থাকে, অনেক সময় ইনফেকশন এন্ট্রি করে গেলে তখন কিন্তু টেম্পারেচারও থাকবে, ইউরিন আউটপুট কমে আসবে, কিটোন বডিজ আর প্রেজেন্ট ইন দ্য ইউরিন, দ্যার ইজ মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড কিটোসিস and retraction of the placental site leading to fetal hypoxia, তাহলে হাইপক্সিয়া হচ্ছে, ফিটাল হাইপক্সিয়া আমরা বলছি, এবং ফিটাল হাইপক্সিয়া হয়ে ফিটাল ডেথ হচ্ছে। এখন আসো যে ডায়াগনোসিস আমরা কেমন করে করছি? তাহলে ডায়াগনোসিস হলো যে a partograph will recognize impending obstruction labor early, তাহলে একটা যদি আমরা পার্টোগ্রাফ, এই জন্য আমরা সবসময় বলছি যে পার্টোগ্রাফটা খুব গুরুত্বপূর্ণ। পার্টোগ্রাফ একদম সিম্পল এবং ইজি একটা টুল, যেটা যদি আমরা ফিল আপ করি ঠিকঠাক মতন তাহলে কিন্তু আমি অবস্ট্রাকশন খুব আর্লি ডেভেলপ করব। এবং if the labor is slow to progress, careful abdominal and vaginal examination become necessary. তাহলে পার্টোগ্রাফ সাধারণত আমরা বলি যে 4 ঘন্টা পর পর পারভাজিনাল এক্সামিনেশন করতে, কিন্তু তুমি যে এখানে মনে করছো যে এটা অবস্ট্রাকটিভ লেবার হয়ে গেছে, সেখানে আমরা আরো আর্লি করতে পারি, 2 ঘন্টা পরে পারভাজিনাল এক্সামিনেশন করে দেখতে পারি যে প্রোগ্রেস করলো কিনা, লেবার হেড ডিসেন্ড করলো কিনা, তাহলে আমি আর্লি ডায়াগনোসিস করতে পারবো। এবং দেখা গেছে যে তুমি একটা সকালে একটা পেশেন্ট লেবারে ছিল, সে হয়তো দুপুরের পরে যে অবস্ট্রাকটিভ লেবার ডেভেলপ করলো, কিন্তু এই যে তো সকালে একটা গ্রুপ ডিউটিতে ছিল, তাই সেকেন্ড গ্রুপ এসে তো হয়তো পেশেন্ট অনেকগুলো 30টা পেশেন্ট দেখে এই অবস্ট্রাকটিভ লেবার পেশেন্টটা দেখতে দেখতে হয়তো একদম এটা লাস্ট পেশেন্ট দেখলা, তাহলে সেক্ষেত্রে কি হবে, অনেকখানি সময় চলে গেল এই ডায়াগনোসিস করতে যে এটা অবস্ট্রাকটিভ লেবার। কিন্তু তোমার যদি পার্টোগ্রাফ মেনটেন করা থাকে তাহলে 4 ঘন্টা আগে তারা হয়তো 10টার সময় একটা পার্টোগ্রাফ ডেভেলপ করে প্লটিং করেছিল, 10টার সময় বা 11টার সময়, তাহলে তুমি আসার পরই 4 ঘন্টার মধ্যে পরেই আবার পিভি করে আরেকটা পার্টোগ্রাফ যদি আমরা মেনটেন করি, দেখে তখন দেখবো যে এইটা অ্যাকশন অ্যালার্ট লাইন ক্রস করে গেছে অথবা অ্যাকশন লাইন ক্রস করে গেছে, তখন কিন্তু আমি নেসেসারি মেজার নিব যে এটা প্রোগ্রেস করছে না সেকশন, তাহলে কিন্তু আমার আর অবস্ট্রাকটিভ লেবার হচ্ছে না। তাহলে এটা খুব interpartum monitoring of partograph is a very essential tool to recognize obstructive labor. Even ডাক্তার কেন, যে অ্যাটেন্ডিং যে নার্সরা থাকে আমরা কিন্তু ওদেরও কিন্তু পার্টোগ্রাফ শেখানো হয়, তাহলে তারাও কিন্তু দেখে পার্টোগ্রাফটা প্লটটা দেখে বা আগের প্লটিংটা দেখে বলতে পারবে যে ম্যাডাম যে তুমি আছো বা যে আছে অ্যাটেন্ডিং ডক্টর, যে ডক্টর এটা তো আগেই অ্যালার্ট লাইন ক্রস করে গেছিল, এখন এই পেশেন্ট আবার দেখবেন কিনা, তাহলে সে হি অর শি মে অ্যালার্ট ইউ অলসো, তাহলে খুব এসেনশিয়াল।
আচ্ছা, এখন আমরা জেনারেল এক্সামিনেশন করলে তা বলছি যে কি থাকছে, পেশেন্টটা মে বি এক্সস্টেড, ডিহাইড্রেটেড, ফিচার্স অফ ইনফেকশন থাকতে পারে, কিছু অ্যাসিডোসিস থাকতে পারে, ম্যাটারনাল ডিস্ট্রেস, যে ম্যাটারনাল হাইপারভেন্টিলেশন হতে পারে, তারপর ফিচার্স অফ ইম্পেন্ডিং রাপচারের যদি সাইন থাকে তাহলে ফিচার্স অফ শক, তার ইনক্রিজ পালস রেট, তারপরে ব্লাড প্রেশার কমে যেতে পারে, ফিটাল ডিস্ট্রেস থাকতে পারে, ফিভার থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন যেটা বলছি যে কন্টিনিউয়াস, তাই না, যে যখন স্পেশালি ইন মাল্টিগ্রাভিটাতে এটা হচ্ছে যে কন্টিনিউয়াস পেইন থাকবে, এন্ড শক, ফিচার্স অফ শক তা বলছি যে থাকতে পারে যে র্যাপিড উইক পালস, ডিমিনিশড ইউরিন আউটপুট এন্ড কোল্ড ক্ল্যাম স্কিন, এগুলা ফিচার থাকতে পারে। আচ্ছা, তারপরে আসো যে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলাম, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে তাহলে কি দেখা যাবে যে একটা ব্যান্ডেলস রিং ফরমেশন, আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কিন্তু তাহলে আমার আগে নিজের জানতে হবে যে এরকম রিং ফরমেশন হতে পারে, এটা আমি যখন জানবো তখনই কিন্তু আমি সেটা খুঁজবো যে আচ্ছা পেশেন্টের অনেকক্ষণ ধরে লেবার পেন, তার কি ব্যান্ডেলস রিং ফরমেশন হলো কিনা, তাহলে সেটা আমি সার্চ করব। and fell between the tonically contracted upper segment of the uterus and the distended tender and stressed lower segment. Fetal heart sound may show evidence of fetal distress or may be absent. তাহলে এই ফিটাল ডিস্ট্রেস থাকতে পারে, ট্যাকিকার্ডিয়া অথবা ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, আবার অ্যাবসেন্টও থাকতে পারে। অ্যাবসেন্ট দুই কারণে অ্যাবসেন্ট থাকতে পারে, একটা হচ্ছে যে ফিটাল হাইপক্সিয়া থেকে ফিটাল ডেথ হয়ে গেছে সেই জন্য অ্যাবসেন্ট থাকতে পারে, অথবা অনেক সময় টনিক্যালি কন্ট্রাক্টেড ইউটেরাসে কিন্তু ফিটাল হার্ট সাউন্ডটা ঠিক মতো, ব্র্যাডিকার্ডিয়া আছে এমনিতেই কম, আবার এই জাস্ট টনিক্যালি কন্ট্রাক্টেড, সেই ক্ষেত্রে আমরা ফিটাল হার্ট সাউন্ডটা ইজ নট অডিবল, শোনা যায়। আচ্ছা, তারপর আসি আমরা পারভাজানাল এক্সামিনেশন করলে তাহলে ভালভা ইজ swollen and edematous and vagina is dry, hot and occasionally there is offensive and purulent discharge. তাহলে ভালভা দেখা যাবে যে ভালভা swollen, edematous, পারভাজানাল এক্সামিনেশন করলে ভ্যাজানা ড্রাই, হট and there is offensive, purulent discharge, অনেক সময় মেকোনিয়াম স্টেইন লাইকার থাকে বা ইয়েলো কালার্ড লাইকার থাকতে পারে, the cervix is almost fully dilated or hanging like a curtain. তাইলে সার্ভিক্স মোটামুটি ফুললি ডাইলেটেড থাকে, অথবা ডাইলেটেড না থাকলেও এটা কি হবে, একদম ভারী একটা কার্টেনের মতন সামনে তো আলাদা করে এটা হ্যাং করে থাকবে। তারপরে হচ্ছে যে the presenting part is extremely molded and jammed in the pelvis, তাহলে প্রেজেন্টিং পার্টটা অনেক এক্সট্রিম মোল্ডিং হবে, আর হচ্ছে যে এটা পেলভিসে ইম্প্যাক্টেড হয়ে থাকবে, and there is usually a large caput formation, তাহলে ক্যাপুটও থাকবে। তাহলে পারভাজানাল এক্সামিনেশন যদিও তোমাদের পরীক্ষার ক্ষেত্রে করতে হবে না, কিন্তু এই ফাইন্ডিংস অবশ্যই জানতে হবে, কারণ অবস্ট্রাকটেড লেবার ডায়াগনোসিস করার মেইনই হচ্ছে পারভাজানাল এক্সামিনেশন। তারপর অ্যাডভান্সড অবস্ট্রাকটেড লেবারের ক্ষেত্রে কি হবে, দ্য ইউটারাস ইজ ফাউন্ড মোল্ডেড টু দ্য শেপ অফ দ্য বেবি, তাহলে ইউটারাসটাও কিন্তু একদম টনিক্যালি কন্ট্রাক্টেড হয়ে বেবির শেপটাই মানে ফিল করা যাবে, and uterus feels hard all the time, is tender on palpation, আর the fetal heart sound may be absent in such a case, এটা আমরা আগে বলেছি। আচ্ছা, তারপরে আসো হচ্ছে কমপ্লিকেশন, তাহলে কি আমরা এত অডিট কেন অবস্ট্রাকটেড লেবার নিয়ে, নিশ্চয়ই কমপ্লিকেশন বেশি হচ্ছে, এটা প্রিভেন্টেবল ছিল, তাহলে সেগুলো আমাদের জানতে হবে। তাহলে মায়ের কি কি হচ্ছে আর বাচ্চার কি কি হচ্ছে, মায়ের হচ্ছে যে মা এক্সস্টেড থাকতে পারে, তারপর ডিহাইড্রেশন, মেটাবলিক অ্যাসিডোসিস, ইনজুরি টু দ্য জেনিটাল ট্র্যাক্ট, তাহলে ইনজুরি টু দ্য মানে যদি ডেলিভারির চেষ্টা করা হয় সেক্ষেত্রে কি হবে, সার্ভাইকাল টিয়ার হতে পারে বা ভেনাল টিয়ার হতে পারে, রাপচার ইউটেরাস হবে, ডেলিভারি হয়ে যাওয়ার পরে কি হতে পারে, পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে, এবং ইন্টারপার্টাম এবং পোস্টপার্টাম দুই ক্ষেত্রেই কিন্তু শক হতে পারে। রিমোট কমপ্লিকেশনের মধ্যে জেনিটাল ফিস্টুলা হতে পারে, ভাজানাল অ্যাট্রিশিয়া হতে পারে। ভাজানাল অ্যাট্রিশিয়া কি হয়, যে ইনফেকশন হওয়ার কারণে এই কালেকশন গুলা যদি আমরা ঠিকমতো ড্রেন আউট করে না দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, পরবর্তীতে স্টেনোসিস হয় অথবা অ্যাট্রিশিয়া হয়, সার্ভাইকাল স্টেনোসিস হয়, ভাজানাল স্টেনোসিস হয়, এবং সেকেন্ডারি অ্যামেনিউরিয়া ডেভেলপ করতে পারে। ইফেক্টস অন দ্য ফিটাস, অ্যাসফাক্সিয়া হবে, হাইপোক্সিয়া হবে, অ্যাসিডোসিস হবে, ইন্টারগ্রেনাল হেমোরেজ হতে পারে, এক্সেসিভ মোল্ডিং এর জন্য কি হয় যে টিয়ারিং অফ দ্য টেন্টুরিয়াম সেরেবেলি, তাহলে এগুলা হতে পারে, এবং ইনফেকশন এন্ড পেরিনেটাল হাইপোক্সিয়া থেকে ইমিডিয়েট পেরিনেটাল লস হতে পারে, এবং পরবর্তীতে কালেও কিন্তু যাদের এই ইন্টারগ্রেনাল হেমোরেজ হচ্ছে এই বাচ্চাগুলা কিন্তু লেটলি কি হবে, এই যে আমরা সেরিব্রাল পলসের এত বাচ্চা দেখি,
এরা কিন্তু survivors from the prolonged labor or obstructed labor, তাহলে সেই ক্ষেত্রে এই সেরিব্রাল পলসি হতে পারে। এবং সেরিব্রাল পলসিটা এটা মানে ক্ষতিকর কি জন্য, এটা তো ফ্যামিলির জন্য ট্রমা বার্ডেন, এবং এটা itself a burden to the nation also, তাই না? তাহলে আমি যেটা টাইমলি যদি মনিটর করতাম, টাইমলি পার্টোগ্রাফ রাখতাম, টাইমলি আমি ইন্টারভেনশন করতাম, টাইমলি অপারেটিভ ডেলিভারি করাতাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই অবস্ট্রাকটিভ লেবারটা প্রিভেন্ট করতে পারতাম, এবং আমি will not be responsible for this development of cerebral palsy in this fetus. তাহলে আমরা তো সিজার করে বা ডেলিভারি করে বাচ্চাগুলো চল যায়, কিন্তু এগুলার তো পরবর্তী আউটকাম কিন্তু আমরা ফলো আপ করি না। এগুলো পরবর্তীতে অন্য সমস্যা নিয়ে হয়তো পেডিয়াট্রিশিয়ানের কাছে যায় বা অন্য কোথাও যায়, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ দ্য obstructed labor. আচ্ছা, প্রিভেনশন নিয়ে আমরা বলছিলাম যে প্রিভেনশন কিভাবে প্রিভেন্ট করব। The most of the condition liable to cause a serious obstruction in labor that can be diagnosed by careful and systematic examination during the latter weeks of pregnancy. তাহলে হচ্ছে যে আমরা কিন্তু obstructed labor আগে থেকে কিছু ক্ষেত্রে আগে থেকে ডায়াগনোসিস করতে পারি। কিরকম, যেমন অ্যান্টিপার্টাম কিভাবে ডায়াগনোসিস করতে পারি, যে পেশেন্টটা শর্ট স্ট্যাচার, তাই না? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে অ্যান্টিনাটাল পিরিয়ডে কি আমরা কোনোভাবে obstructed labor প্রিভেন্ট করতে পারবো যেটা দেখে, তাহলে হ্যাঁ, যে সে অ্যান্টিনাটাল চেকআপে আসলো, আমি তার হাইট মেজার করলাম, বা ক্লিনিকে এমনি দেখেই মনে হচ্ছে সে শর্ট স্ট্যাচার, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার, এবং আমি যদি পেলভিমেট্রি করি, তার পেলভিস ইনএডিকুয়েট কন্ট্রাক্টেড পেলভিস থাকে, অথবা আমি দেখলাম এক্সামিনেশনে আল্ট্রাসাউন্ড করেছে বাচ্চার সাইজ অনেক বড়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এই বাচ্চার যদি নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি ট্রায়াল দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু কি হতে পারে, obstructed labor হতে পারে। তাহলে সে পেশেন্ট আগে থেকে প্রিপেয়ার থাকলো ফর অপারেটিভ ডেলিভারি। অথবা ম্যাল প্রেজেন্টেশন, তার ব্রিজ প্রেজেন্টেশন আছে অথবা ট্রান্সভার্স লাই আছে, সেটা কিন্তু যদি আমরা আগে থেকে ডায়াগনোসিস করতে পারি এবং সেটার জন্য প্রপার মেজার নেই, তাকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনস্টিটিউশনাল ডেলিভারি, তাহলে তাকে আমরা বলবো যে আপনি, আর সব পেশেন্ট কিন্তু সব মানে দেশের যত ডেলিভারি হয় সবাই তো ইনস্টিটিউশনে আসে না, তাহলে এগুলা হোম ডেলিভারি হয়, তাহলে কোন এগুলাকে সবাইকে আমরা ইনস্টিটিউশনে আসার জন্য এই মুহূর্তে আসলে যদিও উচিত, কিন্তু আমরা বলতেও পারবো না, আমাদের হসপিটাল গুলো এত সাপোর্ট দিতেও পারবে না। তাহলে এই পেশেন্ট গুলা তো বাড়িতেই তারা কি করবে, যে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়ে ডেলিভারি করাবে, এবং যাদের ম্যালপ্রেজেন্টেশন থাকবে বা অবস্ট্রাকটিভ লেবার হতে পারে, আমি আগের থেকেই যদি করতে পারি, এদেরকে আমরা আলাদা করে বলবো যে আপনি বাড়িতে ডেলিভারির চেষ্টা করবেন না, আপনার যেতে হবে একটা মানে হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে যে আপনার ডেলিভারি করতে হবে। হতে পারে আপনার নর্মাল ডেলিভারি হতে পারে, অথবা আপনার সিজার সেকশন লাগতে পারে, সেই ক্ষেত্রে সেটা সে যেন একটা ইনস্টিটিউটে ভর্তি হয়, এবং সেক্ষেত্রে তার ব্লাড, যদি তার obstructed labor হয়, তার সিজার সেকশন লাগে, সেক্ষেত্রে ব্লাড লাগবে, ব্লাডটা তাহলে ডোনার রেডি রাখবে, এগুলা তাকে আমি কাউন্সিলিং করে দিতে। এগুলা যদি মেজার আমি তার অ্যান্টিনাটাল পিরিয়ডে নিয়ে রাখি, তাহলে কি হবে, I can prevent obstructed labor. আচ্ছা, তারপর হচ্ছে যে antepartum diagnosis is made, suitable measures may be adopted in advance for safe delivery of the patient. তাহলে এই কথাগুলাই বললাম যে সে বাড়িতে আমি যখনই মনে করব যে এই পেশেন্ট এদের হতে পারে obstructed labor, তাহলে তাকে কাউন্সিলিং করতে হবে যে আপনি এই সময় আপনি বাড়িতে চেষ্টা করবেন না, হাসপাতালে যাবেন, হাসপাতাল ডেলিভারি করাবেন, ডেলিভারি যদি না হয়, যদি ডেলিভারির জন্য ফেভারেবল না থাকে, তাহলে সিজারিয়ান সেকশন করবেন। এগুলা কাউন্সিলিং আমার করতে হবে অ্যান্টিনাটাল পিরিয়ডে। আচ্ছা, তারপর when diagnosis is not made until labor, তাহলে যে পেশেন্ট আমি আগে অ্যান্টিনাটাল কেয়ারে ছিল না, অথবা ছিল, তাকে বলা হয়েছে, সে আসে নাই, সে আসলো একদম লেবার পেইন শুরু হওয়ার পরে, তারপরে বাড়িতে চেষ্টা করলো, অথবা যে কাছাকাছি একটা হেলথ সেন্টারে গেল যেখানে সিজারিয়ান সেকশনের ফ্যাসিলিটি নেই, সেখান থেকে রেফার্ড হয়ে আমার কাছে চলে আসলো। সেক্ষেত্রে হচ্ছে যে the conditions of the course are less favorable, and the longer the labor has been in progress before the obstruction is discovered, the graver is the prognosis. তাহলে যত দেরি হবে আমার obstructed labor diagnosis করতে, prognosis তত খারাপ হবে। and এবং ইনিশিয়ালি কিন্তু আমার যখনই সাসপেশন অ্যারাইজ করবে, আমি মোটামুটি আমার ডায়াগনোসিস করতে হবে যে এটা obstructed labor কিনা।
আচ্ছা, তাহলে এই যে আমরা বলছিলাম যে কাদের কাদের বলবো যে অবস্ট্রাকটেড লেবার হতে পারবে, যেমন দেখছি যে তার বা কোনো বনি ডিফর্মিটি আছে, শর্ট স্ট্যাচার, তারপরে আমি পেশেন্ট একদম টার্মে চলে আসছে কিন্তু প্রেজেন্টিং পার্ট অনেক উপরে, তাহলে এই পেশেন্টের লেবার প্রোগ্রেস করতে সময় লাগবে। সেটা যেমন প্রাইমের ক্ষেত্রে কিন্তু এটা 2 সপ্তাহ আগে হেড এঙ্গেজড হয়ে যায়, তাহলে একটা প্রাইমারি পেশেন্ট আসলো তার হেড অনেক উপরে এঙ্গেজড হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে তার লেবার মে বি প্রলংড অর অবস্ট্রাক্টেড। তারপরে হচ্ছে যে in spite of good uterine contraction the presenting part doesn't calm down after the membrane has been ruptured, তাহলে আমি পেশেন্টের অ্যাডিকুয়েট পেইন আছে, কন্ট্রাকশন আছে এবং মেমব্রেন রাপচার করে দেওয়ার পরে ইউজুয়ালি কি হয় প্রেজেন্টিং পার্টটা নিচে নেমে আসে, কিন্তু আমি দেখা গেল যে মেমব্রেন রাপচার করে দেওয়ার পরেও এটা প্রেজেন্টিং পার্টটা নিচে নেমে আসলো না এবং পার্টোগ্রাফ রিভিল করলাম, তাহলে দেখা গেল যে আমরা ক্লাস মানে লাস্ট ইসে আমরা পার্টোগ্রাফি করব, তাহলে দেখা গেল যে হেড যে পর্যায়ে ছিল পজিশনে ছিল সেই পজিশনে আছে, আর ডিসেন্ড করে নাই, এবং প্রেজেন্টিং পার্ট সেখানে দেখা গেল যে হেড যদি যাই ডিসেন্ড করলো সেখানে একটা লার্জ ক্যাপুট ফর্মেশন হচ্ছে, এবং যদি কোনো সোয়েলিং ফাউন্ড ইন দ্য পেলভিস বিলো দ্য প্রেজেন্টিং পার্ট। আচ্ছা, তারপরে হচ্ছে যে ফাইনাল আউটকাম ইন দ্য অবস্ট্রাকটেড লেবার ডিপেন্ডস অন দ্য ডিউরেশন অফ দ্য অবস্ট্রাকশন, জেনারেল কন্ডিশন অফ দ্য মাদার এন্ড ফিটাস অন ডিউরেশন এন্ড অ্যাভেলেবল ফ্যাসিলিটি। তাহলে এখন আমরা কি করব যে ম্যানেজ করতে হবে না, হাউ টু ম্যানেজ। তাহলে যে কোনো ম্যানেজমেন্টেরই মানে অংশ হচ্ছে যে একটা জেনারেল ম্যানেজমেন্ট, প্রথমে হচ্ছে কাউন্সেলিং, রিঅ্যাসুরেন্স, তারপরে হচ্ছে যে প্রপারলি এক্সপ্লেইন দ্য কন্ডিশন, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, আমার জেনারেল ম্যানেজমেন্ট করব, তারপরে হচ্ছে আমার অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট করব। এখন আমার এই ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে কিসের উপরে, যে আমার সে কোথায় অ্যাডমিশন নিল এবং আমার অ্যাভেলেবল কি কি ফ্যাসিলিটি, আমার এখানে সিজার সেকশন ফ্যাসিলিটি আছে কিনা, আমার এখানে যদি ডেড ফিটাস হয় সেই ক্ষেত্রে আমার ডিস্ট্রাকটিভ অপারেশন করা লাগতে পারে, সেগুলোর ফ্যাসিলিটি আছে কিনা, এক্সপার্টিস আছে কিনা, সেগুলো আমার দেখতে হবে। যেগুলো আমরা, এবং যদি আমার সেন্টারে এরকম ফ্যাসিলিটি না থাকে, আমরা তুমি হয়তো যে এমন একটা জায়গায় কাজ করছো যে এরকম কোনো কিছুর ফ্যাসিলিটি নেই, একটা অবস্ট্রাকটেড লেবার, তাহলে তুমি সেই পেশেন্ট তখন আর ওখানে রাখার দরকার নেই, তাহলে তুমি কুইক রেফারেল করবে, টাইম রেফারেল, যে আপনি একটা সিজার সেকশন, ব্লাড ট্রান্সফিউশনের ফ্যাসিলিটি এবং সিনিয়র অবস্টেট্রিশিয়ান আছে এরকম একটা ফ্যাসিলিটিতে তাকে পাঠাবা যেখানে সে তার প্রপার ম্যানেজমেন্ট হবে। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট একটা হচ্ছে যে আমরা ডিহাইড্রেশনটা কমব্যাট করার চেষ্টা করব, রিলিভ দ্য অবস্ট্রাকশনটা রিলিভ করবে এবং টু কন্ট্রোল সেপসিস। আচ্ছা, জেনারেল মেজার্স এর মধ্যে আমরা কি করব যে প্রথমে জেনারেল কন্ডিশনটা অ্যাসেস করব, তার দেখলাম ডিহাইড্রেশন, তার ডিহাইড্রেশন আছে কিনা, তার টেম্পারেচার দেখবো, তার পালস, তার ব্লাড প্রেশার, যা যা দেখি, তারপরে তার হার্ট লাংস হসপিটাল গুলো এগুলো আমরা করে ফেলবো। তারপরে আসি প্যারাবডোমিনাল এক্সামিনেশন করব, যেটা বলছি যে আমরা ফিচারস অফ অবস্ট্রাকশন আছে কিনা, তারপরে সেটা তার কন্ডিশন কি, রাপচার ইউটেরাসের কোনো ফিচার আছে কিনা সেগুলো আমরা দেখে অ্যাসেস করলাম। তারপর আসি আমরা কি করব যে ইনভেস্টিগেশন র্যাপিডলি আমরা কিছু সবসময় মনে রাখতে হবে যে ইমার্জেন্সি অবস্ট্রাকটেড লেবার ইজ অ্যান ইমার্জেন্সি, এন্ড ইনভেস্টিগেশন যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে ইনভেস্টিগেশন শুড নট ডিলে দ্য অনসেট অফ স্টার্ট এন্ড অনসেট অফ ট্রিটমেন্ট। তাহলে ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু আমার কিন্তু ট্রিটমেন্টটা দেরি হবে না, তাহলে ইনভেস্টিগেশন আমি পাঠাবো, কিন্তু তার সাথে সাথেই কিন্তু আমি ট্রিটমেন্ট, আমরা ইউজুয়ালি কি করি যে ইনভেস্টিগেশন পাঠানো হলো, আচ্ছা ঠিক আছে ওর হিমোগ্লোবিন পাঠিয়েছি, হিমোগ্লোবিন আসুক, আসার পরে আমি কি করব, তারপরে আমি যদি ব্লাড লাগে ব্লাড এসে, তাহলে আমি ইমার্জেন্সি কি করবো যে ব্লাড গ্রুপিং আর স্টেপিং করে, অবস্ট্রাকটেড লেবার ওর রাপচার হতে পারে, ওর সিজার সেকশন লাগতে পারে, তাহলে গ্রুপিং আর স্টেপিং ক্রস ম্যাচিং করে কিন্তু আমি ইমিডিয়েটলি ব্লাড অ্যারেঞ্জ করতে পারলাম। আমি হিমোগ্লোবিন এস্টিমেশন করে তার রিপোর্ট আসা পর্যন্ত আমি ক্লিনিক্যালি কিন্তু হিমোগ্লোবিন দেখতে পাচ্ছি, তার এনিমিয়া দেখতে পাচ্ছি, তাইলে হচ্ছে যে হিমোগ্লোবিন আমি এস্টিমেশন করতে দিলাম, কিন্তু সেটার জন্য আমি ডিলে করবো না। রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, আমরা অ্যাসিডোসিস আছে কিনা, ইউরিন পার কিটোন বডি একটা বেডসাইড টেস্টই করা যায়, সেটা করতে পারি, তারপরে ওর এক্সামিনেশনের ফাইন্ডিংস পেলে সেটা হতে পারে। এবং হাইভেজেনাল সোয়াব একটা নিব, সেন্ট ফর কালচার সিস, কারণ আমরা এর অ্যান্টিবায়োটিক দিতে হবে, অনেক সময় অ্যান্টিবায়োটিক কাজ না করলে পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপরে কি করবো, পেশেন্ট বলছিলাম যে ডিহাইড্রেটেড থাকবে, তাহলে তার একটা ইন্টারভেনাস ইনস্পিরেশন শুরু করবো টু কারেক্ট ডিহাইড্রেশন, ডিহাইড্রেট করতে হবে। ডিহাইড্রেশনের কারেকশনের জন্য আমরা সাধারণত কি বলছি যে আমরা নরমাল স্যালাইন
অথবা রিঙ্গার সিলেক্টেড সলিউশন অথবা ল্যাক্টোরাইড এগুলো ইউজ করবো। তারপর রিহাইড্রেট করলাম, তারপর আইভি ক্যানুলা, লার্জ ক্যানুলা অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। তাহলে একটা মানে আমার সাধারণত এগুলো ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু আমরা হোয়াইট বোর্ড ক্যানুলা দিয়ে চ্যানেল ওপেন করলে ভালো, কারণ পরবর্তীতে ব্লাড ট্রান্সমিশন লাগবে। দেখা গেল যে আমি একটা ন্যারো ক্যানুলা দিয়ে ফ্লুইড স্টার্ট করলাম, র্যাপিড ফ্লুইডও যাবে না, আবার যখন ব্লাড দিব, যেটা প্র্যাকটিক্যালি যেটা হয় যে ব্লাড ট্রান্সমিশনের জন্য তখন আবার একটা ক্যানুলা চেঞ্জ করতে হয়। তাইলে একবারেই কিন্তু আমি যেহেতু তার র্যাপিড ফ্লুইড ইনফিউশন লাগবে, তার ব্লাড লাগতে পারে, তাহলে আমি একটা হোয়াইট বোর্ড ক্যানুলা দিয়ে 2 হাতে আগেই চ্যানেল ওপেন করব। তারপর আর কি করব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, তারপর সেলফ রিটেনিং ফলিস ক্যাথেটার দিব টু মনিটর ইউরিনারি আউটপুট। আর যদি তার অ্যাসিডোসিস থাকে সোডিয়াম বাইকার্বনেট ইনফিউশন দিতে পারি টু কারেক্ট অ্যাসিডোসিস। এখন আসছে যে ম্যানেজমেন্ট, তাহলে ম্যানেজমেন্ট স্পেসিফিক ম্যানেজমেন্ট এটা ডিপেন্ড। তাহলে এখন দেখতে হবে যে আমার দেখার একটাই বিষয় যে প্রথমে আমি এক্সক্লুড করব যে তার রাপচার হয়েছে কিনা, ঠিক আছে, রাপচার ইউটেরাসটা আমার এক্সক্লুড করে নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমি কি করব, যদি এটা ডেড ফিটাস হয় সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে ডেড ফিটাস ইজ ডেড, তাহলে ডিস্ট্রাকটিভ অপারেশন ক্যান বি ডান, ক্রেনিওটমি, ইভাসেরেশন, ডিক্যাপিটেশন, ক্লিটোটমি এইসব করা যায়। তাহলে কিন্তু এখন বলা হচ্ছে যে আমরা কিন্তু এখন ডিস্ট্রাকটিভ অপারেশন গুলা খুব বেশি করি না, কারণ কি একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ অপারেশনেও কিন্তু আমার এক্সপার্টাইজ হতে পারে। সবসময় ডিস্ট্রাকটিভ অপারেশন বাই অ্যান এক্সপার্টাইজ, মানে যে পারে এটা করতে তাকে দিয়ে করতে হবে, আদারওয়াইজ কমপ্লিকেশন বেশি হবে। তারপরে হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু মানে ইফ দেয়ার ইজ ফিচার্স, আমাদের কাছে পেশেন্ট যখন আসে অলরেডি দেয়ার ইজ ফিচার্স অফ রাপচার থাকে, পেশেন্টের হিমাচুরিয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আর ডিস্ট্রাকটিভ অপারেশনে যাই না। আর না হলে কি করব আমরা সিজারিয়ান সেকশনে। যদি অবস্ট্রাকটিভ লেবার বেবি লাইভ হয় তাহলে তোমরা কিন্তু এখনো ম্যানেজমেন্ট বলতে গেলে যদি ফিটাস ইজ ডেড ডিস্ট্রাকটিভ অপারেশন ক্যান বি ডান, এটা বলতে হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালি কিন্তু আমরা যেহেতু ফিচার্স অফ রাপচার থাকে আমরা কিন্তু সিজারিয়ান সেকশন করছি। আর যদি বেবি অ্যালাইভ থাকে তাহলে উইল গো ফর সিজারিয়ান সেকশন। আর যদি মনে করি যে রাপচার হয়ে গেছে অথবা ইম্পেন্ডিং রাপচারের ফিচার্স আছে, সেখানে আমরা ল্যাপারোটমি করব এবং সেই অনুযায়ী রাপচার হলে রাপচারের ব্যবস্থা নেব। তাহলে এখানে কিছু ছবি আছে, যেমন যেটা বলছি যে আমরা ক্রেনিওটমি ক্রেনিওটমি করে তাহলে যে লার্জ পেয়ারস অফ আর্টারি ফরসেপ দিয়ে আমরা ব্রেন ম্যাটারটা চার্ন আউট করে তারপরে ফিটাসটা ডেলিভারি করি। স্পেশালি যেসব সেন্টারে সিজারিয়ান সেকশনের ফ্যাসিলিটি নাই এবং অবস্ট্রাকটিভ লেবার তুমি আরেকটা সেন্টারে পাঠাতে হয়তো আরো 7-8 ঘন্টা সময় লেগে যাবে, সেইখানে কিন্তু আমার কি করতে হবে, আমি যদি বাচ্চাটার ডেড ফিটাসটা ডেলিভারি করে ফেলি তাহলে কিন্তু ফিচার্স অফ অবস্ট্রাকশনটা চলে যাবে, আমরা বাচ্চা তো অলরেডি ডেড, মাকে আমরা বাঁচাতে পারবো। আচ্ছা, তাহলে এই যে ট্রান্সভার্সলাই হ্যান্ড প্রোলাপস হয়ে যদি অবস্ট্রাকটেড লেবার নিয়ে আসে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্লিটোটমি করতে পারি, ঠিক আছে। ডিক্যাপিটেশন স দিয়ে আমরা হেডটা ডিক্যাপিটেশন হুক দিয়ে আমরা হেড থেকে বডিটা আলাদা করে পরে আলাদা করে বের করে নিয়ে আসতে পারি। তাহলে এই ডিস্ট্রাকটিভ অপারেশনে যেটা আমরা বলেছি যে যেটা করতে হবে যে এক্সপার্টাইজ হলে সেক্ষেত্রে আমরা করতে পারি। এবং আমার এটা ইভেন ডিস্ট্রাকটিভ অপারেশন করার পরেও কিন্তু আমার কি করতে হবে যে 14 ডেজ আমার ক্যাথেটার রেখে দিতে হবে এবং ওই মুহূর্তে আমার কিন্তু ভাজাল এক্সামিনেশন করে আমার ইউটেরাইন ক্যাভিটিটা এক্সপ্লোর করতে হবে যাতে কোনো ফিচার্স অফ রাপচার আছে কিনা। ডিস্ট্রাকটিভ অপারেশন করার পরেও কিন্তু রাপচার হয় অথবা আগে রাপচার হয়েছিল সেটা আমি ডায়াগনোসিস করে নেব, বেবিটা ডেলিভার করার পরে দেখা গেল যে রাপচার থেকে যেতে পারে, তাহলে রাপচার হয়েছে কিনা বা আছে কিনা সেটা অবশ্যই আমার এক্সক্লুড করতে হবে যদি আমি ডিস্ট্রাকটিভ অপারেশন করি। তাহলে এই যে আনফরচুনেট এই কন্ডিশনটা এটা কিন্তু অলমোস্ট মোস্টলি প্রিভেন্টেবল, দুই একটা ক্ষেত্রে আমরা প্রিভেন্ট করতে পারি না, সেটা ছাড়া তাহলে এই আমার যদি আমি ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ কেয়ারটা আমি প্রপারলি দিতে চাই তাহলে আমার কি কি করতে হবে। একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট হচ্ছে যে হেলথ এডুকেশন, তাহলে আমার কিন্তু হেলথ এডুকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমার যে কমিউনিটি সবাই যদি হেলথ এডুকেশন সম্পর্কে জানে যে কখন কিভাবে তার অ্যান্টিনাল চেক
আপে আসতে হবে, কখন সে হাসপাতালে যাবে, কখন তার ডেলিভারি করতে হবে, কখন সে বাড়িতে ডেলিভারি করবে না। তাহলে এগুলা কিন্তু আমার হেলথ এডুকেশনটা সব জায়গায় দিতে হবে, জানলেই কিন্তু তখন পেশেন্টরা টাইমলি তারা হাসপাতালে আসবে। কমিউনিটি অ্যাওয়ারনেস, তাহলে কমিউনিটিকে অ্যাওয়ার করতে হবে। শুধু পেশেন্ট জানলো যে প্রেগনেন্ট সে জানে আর তার আশেপাশে কেউ জানে না, তাহলে তাকে তো হাসপাতালে নিয়ে আসবে না। তাহলে কমিউনিটি যদি অ্যালার্ট হয়, তাহলে যে বাড়িতে একটা প্রেগনেন্ট মা আছে যে ট্রায়াল দিচ্ছিল, অবস্ট্রাকশনের ফিচার ডেভেলপ করছে, তার পাশে যদি কেউ জানে যে এরকম অবস্থায় হাসপাতালে নিতে হবে, যে হাসপাতালে সিজার সেকশন ফ্যাসিলিটি আছে, তাহলে কিন্তু সেই কিন্তু অ্যালার্ট করে দিবে যে ওকে এখন হাসপাতালে একটা টারশিয়ারি কেয়ার সেন্টারে নিয়ে যাও। আচ্ছা, প্রমোশন অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। টেকনোলজি বলতে আমরা যেখানে যে ডায়াগনস্টিক টুল গুলো আছে, যেমন আল্ট্রাসোনোগ্রাম থাকলে আমরা যদি ম্যালপ্রেজেন্টেশন গুলো আগেই ডায়াগনোসিস করতে পারি, তাকে হাসপাতালে পাঠাতে পারি। পার্টোগ্রাফ তো সব হেলথ সেক্টরে মেনটেন, সব লেভেলেই মেনটেন করা যায়। তারপর ইফেক্টিভ হেলথ কেয়ার প্ল্যানিং করতে হবে, তাই না, গ্রাসরুট টু টারশিয়ারি লেভেল। কারণ আমি যদি শুধু টারশিয়ারি হাসপাতালে আমি অবস্ট্রাকটিভ লেবার হতে দিলাম না, কিন্তু এই অবস্ট্রাকটিভ লেবার গুলো শুরু হচ্ছে কোথায়, একদম গ্রাসরুট লেভেলে, একটা ইউনিয়ন সাব সেন্টার, একটা বাড়িতে ডেলিভারি, অথবা একটা কি হচ্ছে যে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে। তাহলে আমার ওখানেও কিন্তু ইফেক্টিভ হেলথ কেয়ার প্ল্যানিং লাগবে, তাহলে কিন্তু এই অবস্ট্রাকটিভ লেবার গুলো আমার কাছে আসবে না। তারপরে হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ এ স্ট্রিমলাইন্ড এন্ড ইফেক্টিভ রেফারেল সিস্টেম। তাহলে কি হবে যে আমার একটা রেফার করব আমি পেশেন্ট, তাহলে আমার কাছে একটা ইউনিয়ন সাব সেন্টারে আসছে, আমি দেখে মনে হলো যে এই পেশেন্টটা লেবার আছে এবং বাচ্চাটা অনেক বড় মনে হচ্ছে, এর অবস্ট্রাকটিভ লেবার হবে। তাহলে আমি কি করব যে একটা ইফেক্টিভ রেফারেল সিস্টেম, আমি কোথায় রেফার করব, সরাসরি। তাহলে আমি দেখা যাচ্ছে আমি রেফার করলাম উপজেলা হেলথ কমপ্লেক্সে, ওরা আবার দেখে রেফার করলো যে সেই যে উপজেলা হেলথ কমপ্লেক্সে ইউএসএ সার্ভিস সেকশন ফ্যাসিলিটি নেই, সুতরাং অথবা ফ্যাসিলিটি আছে অ্যানাস্থেসিয়া আছে, অবস্টেট্রিশিয়ানে পোস্টিং নেই, তাহলে সেরকম সেন্টারে আমি রেফারই করব না। তাহলে ইফেক্টিভ রেফার সিস্টেম, যেখানে আমার সব ফ্যাসিলিটি আছে, সেরকম একটা সেন্টারে আমার রেফার করতে হবে। এবং যে রেফারেন্স সিস্টেম, তাদের সাথে আমার যোগাযোগ করে ফেলতে হবে যে আমরা এরকম অবস্ট্রাকটিভ লেবারে পেশেন্ট পাঠাচ্ছি। তাহলে দেখা যাবে যে একটা রেফারেন্স সেন্টার ডিলে গুলা কোথায় হয়, আমাদের তরফ থেকে যে ডিলে গুলার কারণে পেশেন্টের মর্টালিটি মরবিডিটি বাড়ে। যে এরকম হচ্ছে যে আমরা কি করলাম, যে পেশেন্টটা পাঠালাম, সে কি করলো, তার একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে গেল, আরেকটা সেন্টারে যে, এবং প্রতিবারই তার কিন্তু আরেকবার করে ডায়াগনোসিস করছে, তারপরে ম্যানেজমেন্ট করতে অনেক ডিলে হয়ে যাচ্ছে। তাইলে আমি যদি শুরুতেই একটা রেফারেল সিস্টেমের একটা চেইন থাকে, যে আমি জানিয়ে দিলাম যে আমি একটা অবস্ট্রাকটিভ লেবার পেশেন্ট দেখেছি, এটা সিজার লাগবে, এটা যেতে 4 ঘন্টা লাগছে, তাহলে 4 ঘন্টার মধ্যে যেন ওই পেশেন্টের জন্য সব রেডি থাকে। অথবা রেফারেল সেন্টারে বলে দিল আপনারা যে ব্লাড গ্রুপটা করে, অথবা ডোনার 3-4 জন ডোনার সব পাঠিয়ে দেন, অথবা অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেন, ক্যাথেটার করে দেন, এই কাজগুলা করে পাঠান, তাহলে আমার কাজটা সুবিধা হবে, পেশেন্টের ডিটোরিয়েশনটা কম হবে। তাহলে এই জিনিসগুলো যদি আমি একটা স্ট্রিমলাইন, মানে একটার সাথে একটা লিঙ্ক থাকতে হবে, লিঙ্ক থাকে ইফেক্টিভ রেফারেল সিস্টেম হলে কিন্তু আমার এই পেশেন্টের মর্টালিটি মরবিডিটি অনেকখানি কমে আসবে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত অবস্ট্রাকটিভ লেবার হলো। এই পর্যন্ত তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা কারো? একটু দ্রুত বলেছি বোধহয়, কিন্তু অনেক টপিকস তো অনেকগুলো, সবগুলা শেষ হবে না মনে হয়। স্টুডেন্টরা আছো? ম্যাডাম আছি। বুঝতে অসুবিধা হয়েছে? না ম্যাডাম। আচ্ছা, তাহলে তোমরা কি 2 মিনিট গ্যাপ দিবা, এরপর আমরা প্রলং লেবার শুরু করবো আবার? জি ম্যাডাম। ঠিক আছে, 2 মিনিট গ্যাপ। পার্টিসিপেন্ট কমে যাচ্ছে, ক্লাসটা ইম্পর্টেন্ট, কিন্তু বিশেষ করে পার্টোগ্রাফের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, একটু সবাইকে অ্যাটেন্ড করতে বলো, ঠিক আছে? জাস্ট আমরা তাহলে 2 মিনিট হবে না, 5 মিনিট পরে আবার ব্যাক করছি, ঠিক আছে? জি ম্যাডাম।